সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা এসএসসি উচ্চতর গণিত এর 2024 কুমিল্লা বোর্ড বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 নং বহু নির্বাচনী প্রশ্নটি হচ্ছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। তো এটা হচ্ছে ভেক্টর অংশ থেকে এসেছে। এখানে আমরা যদি অপশন ক খেয়াল করি তাহলে A থেকে B, A থেকে C, B থেকে C এটা দেওয়া আছে। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব, যে কোনো ত্রিভুজ। এই ত্রিভুজের নাম দেব ABC ত্রিভুজ। তাহলে A থেকে B তীর চিহ্ন দেওয়া হলো, A থেকে C তীর চিহ্ন দেওয়া হলো, আর B থেকে C তীর চিহ্ন দিলাম। তো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা শুরু করেছি A বিন্দু থেকে এবং শেষ করেছি হচ্ছে C বিন্দুতে। তাহলে সেটি হবে A হতে B, B হতে C সমান হবে A থেকে C, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। অর্থাৎ একই দিকে নির্দেশিত বাহুদ্বয়ের সমষ্টি বিপরীত দিকে নির্দেশিত বাহুর সমান হবে। এখন অপশন এ এটার সাথে মিলবে না, কারণ এসিটা বামে নিয়ে গেলে এইভাবে হয়, এ বি এটা হবে মাইনাস এসি প্লাস হচ্ছে বিসি, কিন্তু এখানে চিহ্ন দেওয়া আছে যোগ চিহ্ন, এই জন্য এই অপশনটি সত্য নয়। তারপরে হচ্ছে এ বি প্লাস বিসি ইকুয়াল টু সি এ। এখন আমাদের একটি জিনিস জানা আছে যে যদি এইভাবে হয় এ থেকে বি, তাহলে এ বি ভেক্টর হচ্ছে মাইনাস বি এ ভেক্টর। যখন সেটাকে উল্টো করে লিখব তখন এই সামনের পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ মনে মনে এখানে একটা প্লাস আছে। তাহলে এ থেকে বিতে যাওয়া হচ্ছে বি থেকে এতে যাওয়ার বিপরীত, তাই এটা বিপরীত চিহ্ন হবে। সেহেতু এসিটাকে যদি বিপরীতভাবে লিখি তাহলে এটা এইভাবে হয় এ বি ভেক্টর প্লাস হচ্ছে সি এ ভেক্টর। তাহলে সি এ করলে এখানে এটার মধ্যে মাইনাস আসবে, মাইনাস মাইনাসে প্লাস, এটা হচ্ছে বিসি ভেক্টর। তাহলে এটার সাথে এই অপশন খ এটা মিলে। তো উত্তর হচ্ছে 1 খ। 2 একটি ছক্কা নিক্ষেপে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত? অর্থাৎ মৌলিক সংখ্যা যেগুলো নয় সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে 1, 2, 3, 4, 5, 6 এই 6টা সংখ্যা আসতে পারে। এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3 এবং 5, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। যে সংখ্যাকে ভাঙলে একাধিক মৌলিক সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। তো এখানে আবার এই যে যে জিনিসটা হচ্ছে 1কে ভাঙলে আমরা শুধু পাবো 1 ইকুয়াল টু 1 ইন্টু 1, অর্থাৎ একাধিক মৌলিক সংখ্যা পাওয়া যায়। তো এক মৌলিক সংখ্যা না, সেজন্য এককে যৌগিক বা মৌলিক কোনোটাই বলা যায় না। তো এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3 এবং 5, আর এখানে 4 এবং এখানে থাকা যে 6 এটা হচ্ছে যৌগিক সংখ্যা। তো উত্তর এইখানে অনুকূল ফলাফল হচ্ছে 2 আর নিচে মোট ফলাফল হচ্ছে 6। তো ভাগ করলে উপরে 1 নিচে হচ্ছে 3, 1/3। 2 এর গ। 3 কোন ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2:5:11 হলে ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মানটা কত? এটা বের করতে হবে। তাহলে বৃত্তীয় মান ক্ষুদ্রতম কোণের বলছে, তাহলে ক্ষুদ্রতম কোণের অনুপাত হচ্ছে 2। তো আমরা এখানে কোণগুলো ধরবো হচ্ছে, একটা কোণ হচ্ছে 2x, 5x আর এটা হচ্ছে 11x। আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 আর রেডিয়ান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে এগুলার যোগফল হচ্ছে 18x ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে x ইকুয়াল টু হচ্ছে পাই/18 রেডিয়ান। তাহলে ক্ষুদ্রতম কোণ হচ্ছে 2 ইন্টু x, তাহলে x এর মান বসিয়ে দিব, কাটাকাটি করলে 9 হয়, তাহলে πc/9, তাহলে হচ্ছে এই যে খ π/9। 4 1.25 পূর্ণপণিকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? তো এখানে হচ্ছে 1.25, প্রথমে বিন্দুগুলো বাদ দিয়ে লিখতে হবে, বিন্দু বাদ দিয়ে লিখলে হচ্ছে 1, 2, 5, তারপরে মাইনাস করতে হবে পূর্ণপণিক ব্যতীত ডিজিট, পূর্ণপণিকের ডিজিট হচ্ছে 5। তো এটা বাদে বাকি থাকে হচ্ছে 1, 2, 1, 2 বাদ দিতে হবে, মানে 12 বিয়োগ, আর পূর্ণপণিকের ঘর হচ্ছে একটা, এজন্য একটা নয়, আর 2 হচ্ছে অনাবৃত সংখ্যা, এটা ঘর হচ্ছে 1, এজন্য 9 এর পরে একটা শূন্য। তাহলে উপরে বিয়োগ ফল হচ্ছে 5 থেকে 2 বাদ দিলে 3, 2 থেকে 1 বাদ দিলে 1, আর বাকি থাকে 1, নিচে হচ্ছে 90। তাহলে 113/90, তাহলে উত্তর হচ্ছে গ।
এখন ক্যালকুলেটর দিয়ে করার ক্ষেত্রে যেটা আমরা করতে পারি যে এখানে 1.25 পৌনপুনিক অর্থাৎ 5 অনেকবার আসবে, সেক্ষেত্রে আমরা অপশনগুলো যাচাই করলেই হয়ে যাবে। প্রথম অপশন হচ্ছে 113 ভাগ 9, তো আমরা আমাদের 113 ভাগ 9 এটা লিখব। তো এই ক্যালকুলেটরে ভগ্নাংশ দেখায়, তো অন্যান্য ফাংশনের ক্যালকুলেটরগুলোতে সরাসরি দশমিকে দেখাবে, তো এটা আনার জন্য আবার শিফট দিয়ে সমান চাপতে হয়। তাহলে এখানে 12-র পরে 5 বারবার আসতেছে, কিন্তু এটা তো উত্তর মিলবে না, সেজন্য ক অপশনটি ভুল। খ অপশনটি এখন যাচাই করব, 113 ভাগ হচ্ছে 89, তাহলে এটা 5 বারবার আসতেছে না, এটাও ভুল অপশন। তারপরে 113 ভাগ হচ্ছে 90, দশমিকে আনার জন্য আমরা এটা, তাহলে দেখতেছি যে 1.2 এবং 5 অনেকবার আসতেছে, তার মানে আমাদের গ অপশনটি হচ্ছে সঠিক। আমরা অপশনগুলো এভাবে যাচাই করে সঠিক উত্তরটি খুঁজে নিব। 5 নম্বর হচ্ছে 4 পাওয়ার x প্লাস 7 ইকুয়াল টু 2 পাওয়ার x প্লাস 2 হলে x এর মান কত? তাহলে 4কে এখানে 4কে লেখা যায় হচ্ছে 2 স্কোয়ার, তারপর হচ্ছে x প্লাস 7 ইকুয়াল টু 2 পাওয়ার হচ্ছে x প্লাস 2, তাহলে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 পাওয়ার হচ্ছে 2x প্লাস হচ্ছে 17, মানে 7 দুগুণে 14, তাহলে ভিত্তি সমান হলে পাওয়ার সমান, তাহলে 2x প্লাস 14 ইকুয়াল টু হচ্ছে x প্লাস 2, তাহলে xকে বামে নিয়ে আসলে 2x মাইনাস x ইকুয়াল টু 2 মাইনাস 14, তাহলে x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 12, তাহলে 5-এর হচ্ছে ক। 6 এখানে p অফ xy, মানে এখানে xy উভয়েরই ফাংশন হচ্ছে p, মানে এই বহুপদীটি xy এর একত্রে ফাংশন। এখানে বহুপদীটির মাত্রা কত? তাহলে এখানে প্রথম পদে শুধু x এর পাওয়ার হচ্ছে 5, আর এখানে y নাই, তাহলে y এর পাওয়ার হচ্ছে 0, অর্থাৎ কোনো কিছু না থাকলে তার পাওয়ার হচ্ছে 0, তাহলে টোটাল মাত্রা হচ্ছে এখানে 5 প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে 5। দ্বিতীয় পদে x এর মাত্রা হচ্ছে 4 আর y এর মাত্রা হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 8, আর এই পদে x এর পাওয়ার হচ্ছে 0, y এর পাওয়ার হচ্ছে 6, তাহলে 6 প্লাস 0 ইকুয়াল টু 6। তাহলে মাত্রা বলতে বোঝায় যে যে পদে এই চলকের মাত্রা সর্বোচ্চ থাকবে সেটাই হচ্ছে বহুপদীর মাত্রা, তাহলে এখানে মাত্রা হবে 8। 7 নাম্বার, x বিলংস টু r, x হচ্ছে বাস্তব সংখ্যা, সেক্ষেত্রে রুট ওভার x স্কোয়ারের মান কত? এখন এটা রুট আর স্কোয়ারে কাটা, তাহলে এটার মান হয় x, এটার মানটা তাহলে হচ্ছে বাস্তব সংখ্যা। আবার এখানে আমরা যদি মডুলাস নেই, তাহলে মডুলাস অফ x, তো এটাও কিন্তু আমাদের বাস্তব সংখ্যা হয়, অর্থাৎ মডুলাস চিহ্ন উঠাই দিলে যখন x এর মান 0 থেকে ছোট হয় তখন সেটা হচ্ছে মাইনাস x, আর যখন x এর মান 0 থেকে বড় বা সমান হয় তখন সেটা হচ্ছে প্লাস x বোঝায়, অর্থাৎ এটা হচ্ছে x এর আগে প্লাস মাইনাস বোঝায়। তো সেক্ষেত্রে যদি কোনো কিছুকে রুট করা হয় তাহলে তার আগে প্লাস মাইনাস চিহ্ন বসে, তাহলে এটাও সঠিক হয়, কিন্তু সবচেয়ে সঠিক উত্তর হচ্ছে এইটা। এইখানে এ ও বি দুইটি সেট, এ বাদ বি এর সেট গঠন পদ্ধতি প্রকাশ করো, তাহলে এইটা আর এটা দুইটা সেট, এটা হলো এ সেট, এটা হলো বি সেট। এখন এ বাদ বি, অর্থাৎ এ থেকে যদি বি বাদ দেই তাহলে এ থেকে বি এর মধ্যে এই অংশটুকু চলে আসছে, তাহলে এ থেকে বি বাদ বোঝায় হলো এই অংশটুকু, তাহলে এখানে কিছু অংশ বাদ যাবে যেগুলো মিল আছে, তাহলে এক্স এর উত্তরটা আসবে যে এক্স হচ্ছে যে মানটা আসবে সেটা অবশ্যই এ সেটের সদস্য, কিন্তু বি সেটের থেকে কোনো উপাদান আসবে না, কারণ সেগুলো হচ্ছে মিল থাকার কারণে বাদ যাবে, তাহলে এক্স নট বিলংস টু বি। তো উদাহরণ হিসাবে এখানে দেওয়া যায় যদি এর মান হচ্ছে 1 2 3 আর বির মান হচ্ছে 2 3 4, তাহলে এ থেকে যদি বি বাদ দিই, তাহলে এ থেকে বি বাদ দিলে আমাদের এটা বাদ যায়, শুধু থাকে হচ্ছে 1, তাহলে 1 কিন্তু এ সেটের সদস্য, কিন্তু 1 কিন্তু বি সেটের সদস্য না, তো উত্তর হচ্ছে 8-এর গ। 9 এখানে বি এন এর উপর, মানে বি এন এই যে এই রেখাটার উপর এ বি এর লম্ব অভিক্ষেপ নিচের কোনটি? এটা হচ্ছে বি থেকে সি, কারণ এই বি বিন্দু যদি সি বিন্দুতে আসতো তাহলে এটা লম্বে পরিণত হইতো, কারণ এটা এখনো লম্ব না, তো বি যদি সিতে আসে তাহলে এটা সমকোণ গঠন করে, তো কোনো বিন্দু থেকে সমকোণ যতটুকু দূরে সেটাই হচ্ছে তার লম্ব অভিক্ষেপ। 9-এর খ।
10 এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার এবং ও বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। এরা পরস্পরকে বহিঃস্পর্শ করলে এ বিন্দু হতে বি বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? এটা হচ্ছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আর এটা হচ্ছে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, আর বি হচ্ছে এটা 3 সেন্টিমিটার, এখান থেকে পর্যন্ত 3 সেন্টিমিটার। এখন এরা বলছে এরা পরস্পর বহিঃস্পর্শ করলে, অর্থাৎ বাইরে স্পর্শ করছে এই বিন্দুতে, তাহলে এ বিন্দু হতে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? তা আমরা যদি এইখানে একটা এ বিন্দু থেকে স্পর্শক আঁকি, তাহলে এটি বৃত্তটিকে একটি বিন্দুতে স্পর্শ করবে, এ হচ্ছে স্পর্শক যা এই বিন্দুতে স্পর্শ করলো, এটার নাম দিলাম হচ্ছে সি। তাহলে এ থেকে এই যে এটুকের দৈর্ঘ্য কত, অর্থাৎ এসি কত? তো আমরা জানি স্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে লম্ব হয়, তাহলে সি থেকে বি যখন যোগ করব এটা লম্ব হবে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে টোটাল 5 সেন্টিমিটার, আর বি থেকে সি এটা বৃত্তের ব্যাসার্ধ যা এই 3 সেন্টিমিটার সমান হবে। তাহলে এটা হলো 5, এটা 3, তাহলে এটার মান হবে অবশ্যই 4, কারণ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ এ বি স্কোয়ার। তো এসি স্কোয়ারের মান যদি বের করতে বলে, তাহলে এ বি স্কোয়ার মাইনাস হলো বিসি স্কোয়ার, আর যদি স্কোয়ারটা এখান থেকে বাদ দেয় তাহলে এখান থেকে হবে রুট। তাহলে এ বি টোটাল মান হচ্ছে 5 তার স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 3 স্কোয়ার, তাহলে 25 থেকে 9 বাদ দিলে হচ্ছে 16 ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে 10-এর গ। 11 এখানে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, অর্থাৎ এটা একটা সূচকীয় ফাংশন। তাহলে এক্স এর সকল বাস্তব মানের জন্য এখানে ফাংশন অফ এক্স এর মান পাওয়া যায়, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ যে কোনো মান দিলে ফাংশন অফ এক্স এর মান পাওয়া যায়, সমস্যা হয় না। সেক্ষেত্রে ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা সত্য। রেঞ্জ, এটা আমাদের এই রেঞ্জের মান আমরা এক্স এর মান পজিটিভ যদি দেই, যদি এক্স পজিটিভ যে কোনো সংখ্যা হয় তাহলে তার স্কোয়ার করলে ওয়াই এর মান পজিটিভই পাবো। আবার যদি 0 বসাই তাহলে মান পাবো 0, আর যদি নেগেটিভ সংখ্যা বসাই তাহলে তার মান পাবো কিন্তু পজিটিভ। তার মানে আমরা কখনো নেগেটিভ সংখ্যা পাচ্ছি না, সর্বনিম্ন 0 পাচ্ছি বা তার উপরের সংখ্যাগুলো পাবো। তাহলে রেঞ্জ হচ্ছে 0 থেকে বড় বা সমান, মানে সকল অঋণাত্মক সংখ্যা পাবো। তাহলে এটাও সঠিক। তো এফ হচ্ছে এক এক ফাংশন, এটা এক এক ফাংশন না, কারণ আমরা যদি এক্স এর মান -3 বসাই তাহলে ফাংশন অফ -3-এর মান পাবো হচ্ছে -3 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9। আবার যদি এক্স এর মান 3 বসাই তাহলে 3 স্কোয়ার পাবো হচ্ছে 9, অর্থাৎ এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা ফাংশনের একই মান পাচ্ছি। এই ধরনের ফাংশনকে এক এক ফাংশন বলা যায় না। তাহলে উত্তর হবে 1 এবং 2। যখন এক্স এর মান এবং ভিন্ন বসাইলে ওয়াই এর মান ভিন্ন হবে তখন হবে এক এক ফাংশন। 12 এই দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দুর যে সংযোজক সরলরেখার ঢাল কত? তাহলে ঢালের সূত্র হচ্ছে কোটিদ্বয়ের পার্থক্য, অর্থাৎ y1 মাইনাস y2, আর নিচে হচ্ছে ভুজদ্বয়ের পার্থক্য x1 মাইনাস x2। তাহলে y1 হচ্ছে এখানে -1 আর y2 হচ্ছে এখানে -5, আর নিচে একইভাবে x1 এর মানও -1 এবং x2 এর মান হচ্ছে -5, কারণ এখানে দুইটার মান সেম, বুঝ কোটি এখানেও তাই। তাহলে উপরে যোগফলে যা হবে নিচেও কিন্তু তাই হবে, তাহলে -1 + 5, নিচেও -1 + 5, তাহলে উপরে হচ্ছে 4 নিচে 4 ইকুয়াল টু 1, তার মানে ঢাল হচ্ছে 1। 12-এর ঘ। 13-14 নং প্রশ্নের উত্তর দিতে হবে। a ইকুয়াল টু হচ্ছে 1 - 3x হোল পাওয়ার 5 একটি দ্বিপদী রাশি, তাহলে x কিউবের সহগ কত? তো এটাকে যদি আমরা বিস্তার করি তাহলে পাবো 5c0, প্রথম পদ তো 1, তাহলে 1টা আমরা লিখবো না, দ্বিতীয় পদ 3x তার পাওয়ার হবে 0, তারপরে 5c1 দ্বিতীয় পদের পাওয়ার হবে 1, তারপর হচ্ছে 5c2, তারপরে তৃতীয় পদের পাওয়ার হবে 2, তারপরে এখানে আসবে হচ্ছে এক্স কিউব, তাহলে এখানে এক্স স্কোয়ার আসবে, তাহলে হবে 5c3 - 3x তার পাওয়ার হচ্ছে 3।
তাহলে এটাকে ভাঙলে আমরা পাবো হচ্ছে এক্স কিউব। তাহলে তার সহগ 5c3, এটা ক্যালকুলেটরে বের করা যায় 5c/3, 5c3 এর মান হচ্ছে 10। তাহলে এটার মান হচ্ছে 10, আর এটাকে কিউব করলে হচ্ছে -27x⁻3, তাহলে গুণ করলে হচ্ছে -270x³ তাহলে x কিউবের সহগ হচ্ছে -270। 13 এর ক 14 এর বিস্তৃতিতে শেষ পদ কত? শেষ পদ তো এখানে আরো দুইটা পদ হবে। তো শেষ পদ হচ্ছে এখানে পাওয়ার 5, তাহলে বিস্তার করলে পদের সংখ্যা হবে একটা বেশি, 6টি। তাহলে 4টা পদ আছে, তাহলে শেষের পদ হবে 5c, এটার পরের পদ হবে 4, তার শেষের পদ হবে 5, তাহলে -3x তার পাওয়ার হচ্ছে 5। এখন 5c 5-এর মান আমরা যদি ক্যালকুলেটরে করি, তাহলে 5c5 হচ্ছে 1, তাহলে এই পাশে হচ্ছে 1 আর 3 এর পাওয়ার 5, তার মানে এটা হবে 243x⁵, আর মাইনাস থাকার কারণে মাইনাস, তাহলে শেষের পদ হবে -243x⁵। 15 sec থিটা এর মান কত হবে? তো এখানে কোণ হচ্ছে থিটা 0 থেকে বড়, 90 থেকে ছোট, মানে হলো প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে উপরেটা হচ্ছে লম্ব আর নিচেরটা হচ্ছে ভূমি। তো আমরা চাইলে ত্রিভুজ দিয়েও করতে পারি বা ত্রিভুজ ছাড়াও করতে পারি, তবে আমরা ত্রিভুজ দিয়ে করব যাতে 16 নং প্রশ্নের উত্তর দিতে সহজ হয়। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকবো গ্রাফ হিসাবে। তাহলে থিটা এর বিপরীত বাহু হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 3। তাহলে অতিভুজ হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা হচ্ছে 9, 9 আর 4 হচ্ছে 13, তাহলে √13। তাহলে সেক থিটা এর মান হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজের মান হচ্ছে √13 আর ভূমির মান হচ্ছে 3, তাহলে √13/3। আর এটা যেহেতু এই চতুর্ভাগে সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণের বেলায় সকল অনুপাতই হবে পজিটিভ। 15 এর ঘ। তো এখানে হচ্ছে 16 2 sin থিটা, মানে এখানে আমরা সাইন এবং কস, মানে 2 sin থিটা আর 3 cos থিটা যদি বের করতে পারি তাহলে কাজ করতে সুবিধা হবে। তাহলে এখানে সাইন, তাহলে সাইন থিটা লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান এখানে হচ্ছে 2 আর অতিভুজের মান হচ্ছে √13, আর cos থিটা এটার মান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান হচ্ছে 3 আর √13। এখন আমরা যদি এই মানগুলো এখানে বসাই দেই, তাহলে 2 sin থিটা যদি এখানে 2 দিই তাহলে এখানে হবে 2 × 2, তার মানে হচ্ছে 4/√13। আর এখানে যদি আমরা 3 দিই তাহলে এখানে হবে 3 দিয়ে গুণ, তাহলে 9√13। তাহলে এই মানগুলো আমরা এখানে বসায় দিব। তাহলে বসায় যদি দেওয়া হয় তাহলে হচ্ছে 4/√13 - 9/√13, আর হলো 4/√13 প্লাস 9/√13। এখন লব ও হরের প্রতিটা পদকে যদি √13 দিয়ে আমরা গুণ দেই, এটাকে √13 দিয়ে যদি গুণ দেই তাহলে হবে 4 - 9, এটাকে যদি গুণ দেই প্রত্যেকটাকে তাহলে 4 প্লাস হচ্ছে 9, তাহলে উপরে হচ্ছে -5, নিচে হচ্ছে 13, তাহলে -5/13 খ। 16 এর খ। এখানে যে ধারাটি দেওয়া আছে, ধারাটির আমরা এটার প্রথম পদ হচ্ছে নিচে 1 লিখতে পারি। এখন উপরে প্রত্যেকটা 1 আছে, আর নিচের যদি হরগুলাকে খেয়াল করি তাহলে সেটা হচ্ছে 1 3 9 27 এইভাবে করি। এটা একটা গুণোত্তর ধারা এবং প্রত্যেকটা পদ প্লাস মাইনাস এভাবে হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা এখানে গুণোত্তর ধারার 11তম পদ জানতে চাইছে। তাহলে প্রথম পদ a = 1 আর হচ্ছে সেকেন্ড পদ ভাগ হলো প্রথম পদ, তাহলে -1/3। তাহলে n তম পদ a r পাওয়ার n - 1,
তাহলে এর মান হচ্ছে 1 আর এর মান -1/3, তারপর হচ্ছে 11 -1 অর্থাৎ এটা 11 হবে। তাহলে 11তম পদের মান বের করব এটা। তো 1 দিয়ে গুণ করলে 1 থাকবে না, তাহলে -1/3 তারপর হচ্ছে 10। তো পাওয়ার যেহেতু জোড় সংখ্যা মাইনাস থাকবে না, উপরে 1 মানে 1কে 10 পাওয়ার করলেও 1ই হয়, আর 3 পাওয়ার হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে সঠিক। প্রথম 8 পদের সমষ্টি। তাহলে n পদের সমষ্টির এখানে যেহেতু এই মানটা হচ্ছে 1 থেকে ছোট, তাই n পদের সমষ্টি সূত্র হবে a 1 - r পাওয়ার n 1 - r। তাহলে 8 পদের সমষ্টি যখন আমরা বের করব তখন a এর মান a থাকবে 1 - r পাওয়ার 8 1 - r। তাহলে a 1 আর এর মান হচ্ছে -1/3, তারপর হচ্ছে 8, নিচে হচ্ছে 1 - 1/3। এখন এইটাকে 1 এইটা থাকবে না, আমরা যদি এটার পাওয়ার 8 করি তাহলে এটার মান হচ্ছে তাহলে 1 মাইনাস এটার পাওয়ার যেহেতু জোড় সংখ্যা, উপরে 1 নিচে 3 পাওয়ার 8, আর এটা মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 + 1/3। তাহলে এটা লসাগু করলে 3 আর 1 4, তাহলে নিচে হচ্ছে 4/3 1 - 1/3 পাওয়ার 8। তো এটা যদি উল্টে যায় তাহলে 3 উপরে 4 নিচে 1 - 1/3 পাওয়ার 8। তাহলে এটাও সঠিক। অসীম মতক সমষ্টি 3/4। অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে a 1 - r, এর মান হচ্ছে 1 আর r এর মান হচ্ছে -1/3। তাহলে এটা হচ্ছে উপরে 1 নিচে হচ্ছে 1 + 1/3, তাহলে 1 + 1/3 এর মান হচ্ছে 4/3। তাহলে উপরে 1 নিচে 4/3, তাহলে গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিলে উপরে 3 নিচে 4, তাহলে এটাও সঠিক। উত্তর হচ্ছে সবগুলো। 18 এই সমীকরণের একটি মূল কোনটি? তো মূল যে মান, মূল হচ্ছে x এর মান, তাহলে x = -b ± √b² - 4ac/2a, যেখানে a হচ্ছে x² এর সহগ, তো a হচ্ছে 1, b হচ্ছে x এর সহগ মানে -3, আর c হচ্ছে ধ্রুব সংখ্যা মানে -2। তাহলে এখন মানটা বসাই দিব যে -3 ± √(-3)² - 4, a হচ্ছে 1 আর c হচ্ছে -2, নিচে হচ্ছে 2a, এর মান হচ্ছে 1। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাস √9, এটা গুণ করলে হচ্ছে +8, নিচে হচ্ছে 2, তাহলে 3 প্লাস মাইনাস এটা হচ্ছে 17/2। তাহলে এর মান হবে দুইটি, 3 + √17/2 না হয় 3 - √17/2। তো সেই হিসাবে অপশন ক এর সাথে মিলে। 18 এর ক। 19 এই দুইটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এবি রেখা সমীকরণ নির্ণয় করো। তাহলে রেখা সমীকরণ হচ্ছে x - x1 x1 - x2 y - y1 y1 - y2। তাহলে এখানে x1 হচ্ছে এইটা, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। তাহলে x - -1 -1 -1 y y1 মানে হচ্ছে 2, তাহলে 2 - -2। তাহলে x + 1 এটা হচ্ছে একবারে করলে -2, y -2 এটা হচ্ছে মাইনাসে প্লাস, তাহলে একবার হচ্ছে 4। তাহলে x + 1 আমরা যদি -2 দিয়ে হরকে ভাগ করি বা -2 দিয়ে উভয় পক্ষকে গুণ করি, তাহলে এখানে হবে 1 y -2, নিচে হচ্ছে -2। তাহলে এটা 2 দিয়ে এটা দিয়ে গুণ করলে থাকবে -2x - 2 = y -2। তাহলে -2x - y -2, এই মাইনাস এর পাশে আসলে +2, এটা কাটা। তাহলে -2x - y = 0, মাইনাস দিয়ে গুণ করলে 2x + y = 0। তো 19 এর গ। এখানে a এবং b দুইটা সেট দেওয়া আছে, তো আমরা যদি a ইন্টারসেকশন b করি তাহলে মিল খুঁজি, তাহলে 1 আর এটা হলো 3, তাহলে এই দুইটার মধ্যে কোনো মিল নাই, তার মানে হচ্ছে ফাঁকা সেট। তাহলে এটা হলো ফাঁকা সেট, তো ফাঁকা সেটের পাওয়ার সেট হবে শুধুমাত্র এইটাই। 21 এই ফাংশনের ডোমেন কত? এখন এটা
একই সাথে ভগ্নাংশ এবং একই সাথে রুট ফাংশন। তো প্রথমে আমরা ভগ্নাংশ ফাংশনে যাচাই করি। ভগ্নাংশের ক্ষেত্রে উপরে লব নিচে হলো হর। এখানে হর কখনো শূন্য হতে পারবে না, অর্থাৎ এই যে রুট ওভারের এই মানটা কখনোই শূন্য হতে পারবে না। তো এই মানটা যদি আমরা নেই শূন্য হতে পারবে না। আবার একইভাবে এই ভেতরের অংশটুকু কখনো নেগেটিভ হওয়া যাবে না। তাহলে দুইটা শর্ত একসাথে নিলে মানে রুটের ক্ষেত্রে এই বক্সের মান 0 থেকে বড় হতে হবে, বা 0 হলেও সমস্যা নাই, কিন্তু 0 থেকে বড় হতে হবে। তাহলে এই দুইটা কন্ডিশনকে একত্রে করলে আমরা যেটা পাবো যে হর অবশ্যই হবে পজিটিভ সংখ্যা। যেহেতু 0 হবে না এবং 0 থেকে বড় হবে মানে নেগেটিভ হবে না, সেক্ষেত্রে একটাই শর্ত যে এটা হচ্ছে 0 থেকে বড় বা ধনাত্মক। তাহলে রুট ওভার 2x মাইনাস রুট ওভার 2 মাইনাস এক্স ইজ গ্রেটার দেন 0, বর্গ করলে 2 মাইনাস এক্স ইজ গ্রেটার দেন 0। তাহলে x এর মান হবে 2 থেকে ছোট, তাহলে x লেস দেন 2, তাহলে উত্তর হচ্ছে গো। 22 নাম্বার, এখানে যে পি বিন্দুটি দেওয়া আছে এটা হলো পি বিন্দু। তো পি বিন্দুটি পাওয়া গেছে প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের মাধ্যমে, অর্থাৎ এডি লম্ব বিসি বাহুর উপর, বিই লম্ব এসি বাহুর উপর, সিএফ লম্ব এত। তো লম্ব ত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে বলে লম্ব বিন্দু। আর ভরকেন্দ্র হচ্ছে মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ভরকেন্দ্র। তো নিচের তথ্যগুলো ব্যবহার করে 23 ও 24 প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে আমাদের 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, তাহলে ব্যাসার্ধ আর এর মান হচ্ছে 1 সেন্টিমিটার। একটি ধাতব নিরেট কঠিন গোলক গলিয়ে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট সমবৃত্ত ভৌমিক সিলিন্ডার তৈরি করা হলো। তাহলে আগে ছিল হচ্ছে একটি গোলক, আর এখন এটাকে একটা সিলিন্ডারে পরিণত করা হলো। এখন প্রশ্ন হচ্ছে গোলকটির আয়তন কত। যেহেতু গোলককে গলিয়ে নেওয়া হয়েছে, গোলকের ব্যাসার্ধ হচ্ছে এই 1 সেন্টিমিটার, তাহলে গোলকের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর এর মান হচ্ছে 1, তো 1 এর কিউব হচ্ছে 1, তাহলে উত্তর হচ্ছে 4/3 পাই। তাহলে উত্তর হচ্ছে 23 গ। সিলিন্ডারের উচ্চতা কত? এখন সিলিন্ডারের উচ্চতা আমরা ধরে নিলাম 8 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 8, আর সিলিন্ডার গোলকের আয়তন আমরা পেয়েছি হচ্ছে 4π/3, তাহলে সিলিন্ডারের আয়তনও হবে গোলকের আয়তনের সমান। তাহলে গোলকের আয়তন 4/3 পাই আর সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো এখানে প্রশ্নে বলা আছে যে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ হবে আমাদের এই সিলিন্ডারটি। তাহলে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ হচ্ছে 1, তাহলে এই জায়গায় আর এর মান হবে 1, তাহলে পাই 1 স্কোয়ার ইন্টু এইচ, আর 4/3 পাই। তাহলে পাই দুই পক্ষ থেকে ভাগ করে বাদ দিলাম, তাহলে 1 এর স্কোয়ার হচ্ছে 1, তাহলে 4/3 ইকুয়াল টু এইচ, তাহলে এইচ এর মান হবে 4/3 সেন্টিমিটার। 25, এই ফাংশনটির রেঞ্জ কত হবে? তো রেঞ্জ এখন এটাকে আমরা ধরে নেব y ফাংশন অফ x ইকুয়াল টু হচ্ছে 5x, অর্থাৎ এটার y এর মানটা কত। এখন উভয় পাশে আমরা যদি লন প্রয়োগ করি, লন, তাহলে এটা হবে লন y ইকুয়াল টু x, মানে লনের ক্ষেত্রে বা লগের ক্ষেত্রে পাওয়ার সামনে আসে লন 5, তাহলে x ইকুয়াল টু হচ্ছে লন y ডিভাইডেড বাই লন 5। তাহলে যেহেতু y এর মানটাই হচ্ছে রেঞ্জের মান এবং yটা হচ্ছে লনের সাথে জড়িত, এখন লনের পর বা ই ভিত্তিক লগের পর যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটি অবশ্যই হবে 0 থেকে বড়। তাহলে এখানে y এর মান হবে 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় মানের জন্যই আমরা রেঞ্জের মানগুলা পাবো। তাহলে 0 থেকে হচ্ছে অসীম পর্যন্ত। 25 খ।